যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ওনার বেহেশত নসিবের জন্য দোয়া করবেন। কারণ আমরা ওনাকে ফিরে পাবো না, ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে দেখি না, আমি দেখি না। কারণ ওনার যে রোগ হয়েছে, যে ট্রিটমেন্ট চলছে, সেগুলা দেখে আমার মনে হয় না উনি ফিরে আসবেন। কাজে আমি ওনার তার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে আবেদন রাখবো। কে কতটা ঝুঁকিতে, বরঞ্চ আমরা বলতে পারি এখন কে কতটা নিরাপদে। আজকে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর নাটকটা 15 দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার 3টি ইমেজ বিল্ড আপ করতে পেরেছে গত 15 দিনে। তারা হলো, তারা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা নাই যেটা তারা করে নাই। শেষ তক আজকে রাত্রে 10টার মধ্যে চাইনিজ শিচিনপির বিশেষ মেডিকেল টিমও বাংলাদেশে আসার কথা শুনতেছি, জানি না কতটুকু আসবে। যুক্তরাজ্য থেকে একজন ডাক্তার আসছেন, সেটাও আমরা দেখেছি, একটা বিখ্যাত একজন ডক্টর, নাম করা প্রফেসর। তারপরে সরকার তো সবকিছু খোঁজখবর নিচ্ছেন। আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে সরকারি উপদেষ্টারা সবসময় দেশমাতা খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন, এবং আজকের লাস্ট খোঁজখবর স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে সাহেব গিয়েছেন। তুমি আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছো, 3টা ছবি। একটা ছবিতে পাঠিয়েছো যে অনেকগুলো ডাক্তার সাহেবরা বসে একটু পরামর্শ করছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজটা কিন্তু মনে হচ্ছে খুশ আলাপ করছেন। একই ছবি দ্বিতীয়টাতে। এটা কোনো সিরিয়াস রোগীর জন্য এটা কোনো হয় না। সাধারণত রোগীর যে কনফারেন্স গুলো হয়, মিটিং গুলো হয়, সেগুলো হয় কোনো একটা সেন্ট্রাল টেবিল ঘিরে অথবা দাঁড়িয়ে থেকে, কারণ অনেক ডকুমেন্ট চেক করতে হয়, অনেক পেপার চেক করতে হয়। এখানে সোফায় এলিয়ে বসে কোন রোগীর অবস্থা পর্যালোচনা করা হয় না। এটা স্বাভাবিক চিত্র নয়, এটি একটি অস্বাভাবিক চিত্র। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তারও রিলাক্টেন্ট যে আমাদের কিছু করার নাই, খালি নাটকের ধাপগুলো একটার পর একটা আঘাত। নাটকের শেষ ধাপ তো আসতে আছে। প্রযোজক সাহেব যিনি আছেন তিনি ঠিকই মতোই সিকোয়েন্স গুলো তৈরি করে দিয়েছেন, একটার পর একটা সিকোয়েন্স আসবে এবং আমরা সেগুলো দেখে তৃপ্তি পাবো, এরকম একটা ভাব তৈরি করা হয়েছে জনগণের মধ্যে। টেনশন মানুষকে মুক্ত করে দিয়েছে। এবং এবার গ্রিন হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালকে সিকিউর করে দেওয়া হয়েছে, যাতে এখানে কোন রকম মানে ক্ষোভের প্রকাশ কেউ এখানে করতে না পারে, করে দেওয়া হয়েছে। এবং আজকে প্রধান উপদেষ্টা মহোদয় যে গিয়েছেন, ওনাকে দেখেন ছবিটা দেখানো হয়েছে, উনি যাচ্ছেন। প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? আমরা সাধারণত রোগী দেখার স্বাভাবিক চিত্র কি, যে কোনো লোক একদম মারা যাচ্ছে এমন লোকের পাশে গিয়েও কিন্তু মাথায় একটা হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আজকে কি প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে হাতে গায়ে না হয়ে ধরতেন যে হয়তো সংক্রমণ হইতে পারে, যেহেতু ওনার হার্ট সংক্রমণ হয়ে আছে, হয়তো মান না, কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে তো একটা পোজ দিতে পারতেন, একটা ছবি দিতে পারতেন। সারা জাতিকে সেই ছবিটা দেখালে আমরা আশান্বিত হইতাম যে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য হবে, কারণ প্রধান উপদেষ্টা সাহেব ওনার মাথার কাছে গিয়ে বলে আসছেন। কিন্তু এই ছবিটা তো আমরা পেলাম না। এই ধরনের ছবি কোনো আলামতও জানি না। ওনার যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে আমরা দেখে নেই যে উনি কোনো কেবিনের ভিতর ঢুকছেন। কাজে এখানে তো উনি ভিতরে গেছেন কিনা সেটা আমি জানি না, উনি ওনার মাথায় পাশে দাঁড়িয়েছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু এগুলো আমরা জানতে চেয়েছিলাম, আমরা জানতে চাই, জনগণ জানতে চায় উনি কি কেবিনের ভিতরে গিয়েছিলেন, উনি কি মৃত পথযাত্রী একজন সহকার কাছে, একজন নেতার কাছে, নেত্রীর কাছে গিয়ে মাথার পাশে দাঁড়িয়েছিলেন, উনি কি উনার কাছ থেকে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন, বা উনার পাশে ডাক্তারকে দাঁড় করায় জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন ওনার অবস্থাটা কি? ডাক্তার তো বলতে পারতেন যে অবস্থাটা কি। তিনি কি এত কনফারেন্স করেন, এত ইন্টারভিউ দেন, সারা বিশ্বের এখানে সেখানে এমন কোনো জায়গা নাই যে ফুটবল খেলা, ছোট ছোট টিমের সামনেও, বাচ্চাদের ফুটবল খেলাতে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি বক্তব্য দেন। আজকে তিনি প্রেসের সামনে একটি কথা বলতে পারতেন না, জাতিকে সান্ত্বনা দিতে পারতেন না, জাতিকে বলতে পারতেন না যে আমি এই মাত্র দেশমাতা খালেদা জিয়াকে দেখে আসলাম। আমার মতো দেশমাতা না বলেন, খালেদা জিয়াকে দেখে আসলাম, এই কথাটা বলেও তো বলতে পারতেন
আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ ওনার স্বাস্থ্যের উন্নতি আমরা দেখব। আল্লাহ ওনাকে হায়াত দারাজ দেখ। এই কথাটা তো আপনি আমাদের পেশের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। আপনি কিন্তু অজস্র প্রেস কনফারেন্স করেছেন আপনার জীবনের ব্যাকগ্রাউন্ডে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আপনি ছবি তুলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, বাচ্চাদের চারপাশে দাঁড় করিয়ে আপনি তাদের ছবি তুলেছেন, বক্তব্য দিয়েছেন, সে কঙ্গন ছেলে মেয়েদেরকে ছবি তুলেছেন। অথচ বাংলাদেশে আজকে আপনি আমার দেশমাতা খালেদা জিয়ার পাশে এটা ছবি তুললেন না, বা প্রেসের সামনে দাঁড়িয়ে বললেন না, ভাই আপনারা ধৈর্য ধরেন, আপনারা এখানে আছেন, কষ্ট করতেছেন, গত কয়েকদিন ধরে আপনারা দিন রাত 24 ঘন্টা এখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছেন, জাতিকে আপনারা সবকিছু সময়ে সময় জানাচ্ছেন, এটা জাতীয় কর্তব্য আপনারা পালন করতেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো। এটা তো বলতে পারলেন না, তার মানে আদারওয়াইজ হয়েছে ঘটনাটা। অর্থাৎ আপনি ফেস করতে পারছেন না, কারণ আপনি সত্য কথা বলতে হবে। আপনি যদি পেশের সামনে দাঁড়ায় কথা বলেন, তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে। যেহেতু আপনি অতীতটা এই জন্য বললাম যে আপনি এরকম অনেক কথা সত্য মিথ্যা মিলিয়ে বলেছেন, এমন অনেক উদাহরণ আমরা দেখাতে পারবো। যদি আপনি দেখতে চান, আমাদের অন রেকর্ডই আছে, আমরা এটা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। কিন্তু আজকে না হয় জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ক্ষুদ্র কিছু আশ্বাস বাণী শোনাতেন, হতো এটা অসত্য, তো তারপর আশ্বাস বাণী শোনাতে পারতেন, কিন্তু কিছু বললেন না। উল্টা বিএনপি থেকে ব্রিফ করা হলো, সরকার থেকে নয়, বিএনপি থেকে। বিএনপি সরকারে কত বড় দালাল হয়ে গেছে আজকে দেখেন। আজকে বিএনপি সরকারের কাছে ভিক্ষা মাগতেছে। এই যে বললেন ঝুঁকিটা কে? উনি সে অবস্থায় গেছেন, ওনারা প্রেস করছেন যে আপনি প্রেস উইং থেকে একটা দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সে ডক্টর জালাল আহমেদ নামে একজন লোক, ওনাকে ব্রিফ করেছেন প্রধান উপদেষ্টা সাহেবকে। তাহলে আমাদের বিখ্যাত, আমাদের জ্ঞানী আমাদের ডক্টর জাহিদ কোথায় গেল? আজকে হঠাৎ করে জাহিদ ব্রিফ না করে আরেকজন ডাক্তার সাহেবকে ব্রিফ করা কি দরকার মনে করলো? এই যে বিষয়গুলো আছে, এই বিষয় তো সাধারণ অঙ্ক না। এগুলা সবকিছুই এই সরকার যে ঝুঁকি মুক্ত হয়ে গেল তার আলামত। তুমি একটা কথা বলেছো যে হেলিকপ্টার দিয়ে কি হয়েছে, এবার হেলিকপ্টারের ঝুঁকি কতটুকু? হেলিকপ্টার কেন গিয়েছে? হেলিকপ্টার দুইটা জিনিস এনশিওর করতে চেয়েছে, যে হেলিকপ্টারটা যেন ঠিক মতো একটি বিল্ডিং এর ছাদে নামতে পারে। এবার গিন হাসপাতালের ছাদের উপরে 2টা না 3টা হেলিপ্যাড আছে, এট এ টাইম হেলিপ্যাড 3টাই ব্যবহার করা যেতে পারে। 2টা না 3টা আমি জানি না, 2টা তো এখন কনফার্ম করা গেল যে 2টা তো হেলিপ্যাড আছেই। 2টা হেলিকপ্টার গিয়ে নেমেছে এবং ওরা এটা নিয়ে এক্সারসাইজ করেছে। তাহলে কি হলো? তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে কোনো কিছুটা অপারেশন চালানো হবে। এখন যদি তারেক রহমান সাহেব যদি আনতে, অনেকে রিমার ছড়াচ্ছেন তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য, কিন্তু বোকা চন্ডেরা বুঝে না, লন্ডন থেকে ঢাকা আসতে সরাসরি ফ্লাইটে আসলেও 11 ঘন্টা সময় লাগবে। তার মানে এখন বাজে রাতের 8টা। উনি যদি এখনো রওনা দেন, তাহলে কালকে সকাল 7টায় এসে পৌঁছবেন। আর এই খবরটা কি এতক্ষণ পর্যন্ত চাপা থাকবে? এই খবরটা কি মানুষ জেনে যাবে না? হেলিকপ্টার যেই উনি ব্রিটিশ এয়ারওয়েজ বলেন, বাংলাদেশ এয়ারওয়েজ বলেন, বা যে কোনো প্লেনে ইমিগ্রেশন দিয়ে পার হবেন, সঙ্গে সঙ্গে তো খবরটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে যে তারেক রহমান মাকে দেখার জন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই যে আমাদের দেশের বোকাচন্ডী মানুষগুলোকে সামনে আমরা যেভাবে রূপবানের গল্প বলতে পারি, যেভাবে আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে বিভিন্ন অধার্মিক কথা বলতে পারি অবলীলাক্রমে, যেখানে ধর্মকে বিকৃত করে আমরা কথা বলতে পারি, সেখানে আমরা তো যা কিছু তাই জনগণকে বুঝাতে পারি, এবং তাই আমরা বোঝানোর চেষ্টা করছি। হয়তো আমিও একই রকম চেষ্টা করছি, হয়তো আমিও, আমাকে মনে করা হবে আমিও এরকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেছি, কারণ আমি যেহেতু সবার সঙ্গে একমত হতে পারতেছি না। কাজেই এই ঝুঁকি নিয়েও আমাকে কথা বলতে হচ্ছে। এই ঝুঁকি নিয়েও আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমি যতটুকু সত্য জানি সত্যটুকু আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি। আমি আমার কোনো ব্যক্তিগত বেনিফিটের জন্য না।
আপনারা জানেন আমি বিএনপিতে নাই, বিএনপিতে বহিষ্কার হয়েছি এবং বিএনপিতে ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা আর নাই। তবে আমি বিএনপি করি, আজীবন বিএনপি করব, মৃত্যু পর্যন্ত আমি বিএনপি করব, আমি বিএনপি করব। আজকে আমার ভাই বন্ধু সন্তানেরা অনেকেই হয়তো বিএনপি করবে না, তারা হয়তো অন্যদিকে চলে যাবে বা চলে গেছে অনেকেই। আমার ছেলেরা এখন বিএনপি করে না, আমার দুই ছেলের মধ্যে একটাও বিএনপি করে না। তারা তাদের রাজনীতি করে, তারা তাদের দলের ব্যাপার করে, কিন্তু বিএনপি তারা করে না। কারণ এক ছেলে তো গত উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল, শুধু বিএনপি নাম দিয়ে করে নাই। কাজেই আমি বিএনপি থেকে যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে এটাই আমি যেন শেষ পর্যন্ত বিএনপির থেকে বহিষ্কৃত এই শব্দটা নিয়ে মরতে পারি, এটাই আল্লাহর কাছে আমার কামনা। মৃত্যু তো আমার হবেই। যাই হোক, আজকে কতটা ঝুঁকি এই কথাটা বললাম। ঝুঁকিতে সারা বাংলাদেশ, ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ঝুঁকিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, ঝুঁকিতে বাংলাদেশের অখণ্ডতা, এইগুলা ঝুঁকি। আর বাকি সরকারের কোনো ঝুঁকি নাই, বিএনপিরও কোনো ঝুঁকি নাই, কারণ বিএনপি নির্বিকার পার্টি, তারা ঝুঁকি কারে বলে সেটাও বোঝে না, বোঝে নাই। এবং বিএনপির নেতারাও যেভাবে নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছে, যেখানে স্ট্যান্ডিং কমিটি সারাটা দিন এভারগ্রিন হাসপাতালে খাওয়া দাওয়া বসে থাকা উচিত, তাৎক্ষণিক কি হয় না হয়, সেখানে এক একজন এক এক জায়গায় সুখ সবার নামে, এই সবার নামে, সেই সবার নামে, নির্বাচনী সবার নামে ঘুরে বেড়াচ্ছে। কত বড় একটা ইরেসপন্সিবল দল হইলে, সে দলের নেত্রী অসুস্থ হাসপাতালে, ভাই আমার বাবা মা যদি হাসপাতালে ভর্তি থাকতো, তা আমি কি কারো বাড়িতে বিয়েতে যেতাম, নির্বাচনী সভা করতাম, না বাপের পাশে হসপিটালে বসে থাকতাম, না আমার মায়ের পাশে হসপিটালে বসে থাকতাম? আমার বিএনপির স্থায়ী কমিটির নেতারা যার যার অফিসে বসে তার নিজের কাজ করতেছে। ওখানে এসে যেহেতু মানুষকে দেখাবে যে আমরা উদ্বিগ্ন, আমরা অপেক্ষা করে আছি, কারণ তারা এরকম নির্বিকার, কাজে তাদেরও কোনো ঝুঁকি নাই, তাদের সামনে কোনো ঝুঁকি আসবে না। তারা জানে হাউ টু ম্যানেজ, তারা ম্যানেজ করে নেবে। কিন্তু আজকে যে আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে নির্বাচন পিছানোর জন্য রিট করা হয়েছে, আজকে সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে, যে রিটের রায় আগামীকালকে হবে। আল্লাহ না করুক, বা আল্লাহ যদি সহায় হয়, যদি সুপ্রিম কোর্ট যদি সাহস করে বলে ফেলে যে সাংবিধানিক ভাবে এই সরকার অবৈধ, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন? তখন আপনি কি বলবেন? কারণ হাইকোর্ট তো লেজিসলেটিভ ডক্ট্রিন অনুযায়ী বক্তব্য সমর্থন করতে পারে না, সুপ্রিম কোর্ট তো সেটা সমর্থন করতে পারে। সুপ্রিম কোর্টে যেতে হবে অ্যাজ পার সংবিধানের প্রতি লাইন বাই লাইন। সংবিধানের কোনো একটি লাইন বরখেলাপ করার, কোনো ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত সংসদ তার কাছে না চাইবে। সরকার চাইলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা না, সংসদ যখন চাইবে কোন ইন্টারপ্রিটেশন তখন দিবে। সংসদ তো নাই। কাজেই আগামীকালকে যে রায়টা দিবে, সে রায়টা নিয়ে আমরা সন্দিহান, রায়টা কি জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এই সরকার, এই বর্তমান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সংবিধান মেনে রায় দিবেন, না সংবিধানকে লঙ্ঘন করবেন? এই প্রশ্নটা আজকে জনগণের সামনে দাঁড়াবে, এটা কালকে হয়তো সকালে 8টা-10টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কাজে সেখানে যেহেতু আগামীকালকে অনেকগুলা ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো শুক্রবার দিনটা আমাদের জন্য একটা ভালো দিন বলে আমরা রেখে দিচ্ছি। হয়তো সবকিছুর ফয়সালা এখন বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সকালে হবে। আমি আশা করেছিলাম আগামীকালকে সকালে হবে, কিন্তু আগামীকালকে সকালে সেটা হবে না, যেহেতু আগামীকালকে একটা রায় রয়ে গেছে। এই রায় এবং দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের শেষ খবর, এটা একসঙ্গে দুইটা গুলা আনানো যাবে না। যেহেতু খবরগুলা গোপন রাখা সম্ভব হয়েছে, চেপে রাখা সম্ভব হয়েছে, কেউ এখন পর্যন্ত জানতে পারে নাই, কাজে এটাকে শুক্রবার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে খুব সুন্দরভাবে। এবং শুক্রবারের স্বাভাবিক দিনে সবাই জুম্মার মুডে থাকে, ছুটিতে থাকে, বাড়ি ঘরে থাকে, তাদের জন্য একটা ভালো সুযোগ হবে দেশমাতা খালেদা জিয়ার জন্য আসার। তো এর আগে হেলিকপ্টার যে মহড়াটা করেছে, সেই মহড়াটা হইতে পারে যে ওনাকে নিরাপদ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ওনাকে এমন কোন সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানুষ ইচ্ছা করলে ঢল নামতে না পারে, ঢল হিসেবে মানুষ না যেতে পারে। হয়তো একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষকে দেশমাতা খালেদা জিয়াকে শেষ দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। হয়তো এমনও হইতে পারে, অনেকে হয়তো এমনও খয়াস থাকতে পারে যে বাড়িতে দেশমাতা খালেদা জিয়া এতদিন ছিলেন, সেখানেও হয়তো ওনার ডেড বডিটা নিয়ে একবার
রেখে আসতে পারে যে আপনার এই ভূমিতে আমরা আপনাকে শেষ শয্যাটা এখানে রাখলাম। এটাও হতে পারে, এটাও রাজনৈতিক একটা খেলা চলতে পারে। আর সবকিছুরই তো একটা সুরাহা করে ফেলতে হবে। তো কাজে এটা আগামীকালকে সকালে আমরা আশা করেছিলাম, আমাদের কল্পনায় ছিল, আমাদের হিসাবে ছিল যে এটা আগামীকাল সকালে হবে। তো এখন এটা মনে হয় 24 ঘন্টার পিছিয়ে যাচ্ছে, যেহেতু আগামীকালকে হাইকোর্টের একটা বিশাল, সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় অপেক্ষা করছে এবং রায়ের দিনটা নির্ধারিত হয়েছে। কাজে সেই রায়টা অবশ্যই প্রচারিত হবে এবং মানুষ সেটার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নির্বাচনটাকে পিছানোর জন্য একটা রিট করা হয়েছে, সেই রিটটাও কালকে আলোচনায় আসবে। সেখানেও যদি কোনো রকম রিট অ্যাকসেপ্ট করা হয় বা রুল দেওয়া হয়, তাহলে দেশের সবকিছুই, একটা সার্বভৌমত্ব বলেন, অখণ্ডতা বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জনমানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই ঝুঁকিগুলো আমাদেরকে জানি না কেমনে সামাল দিব, কিভাবে সামাল দিব। এই ঝুঁকিগুলো আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে, সেখানে হয়তো আবার পুরনো সরকারের উত্থাপন হতে পারে, হয়তো সগর্বে কোনো একটি সরকার আবার হেলিকপ্টার নিয়ে আইসাই বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াতে পারে। এরকম একটা সুযোগ মনে হয় আমরা করে দিচ্ছি। হাইকোর্টের রিটটা আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে, কিন্তু নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়, চায় কেউ হাইকোর্টের রায় মেনে। তবে আমার দৃঢ় বিশ্বাস, উচ্চ আদালতের প্রতি আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, যেহেতু তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করবে না, যেহেতু তারা এই সরকারকে সাংবিধানিক না বলেও একটি জনগণের সরকার বলে একটা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করবে, একটা রুল রায় দেওয়ার চেষ্টা করবে, তাদের পক্ষে একটা আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করবে। কাজে সেখানে আগামীকালকে নির্বাচন পিছিয়ে দেওয়া রিটটাও গ্রহণ করা হবে না বলে আমার মনে হয়, এবং এই রিটটাও বোধহয় খারিজ হয়ে যাবে। কাজে সবকিছু মিলে আমি আশা এবং দুরাশা এর মাঝখানে আমি পড়ে আছি। এখন কতটুকু আমি আগামী দিনে আপনাদেরকে স্বপ্ন দেখাবো, আপনাদেরকে ভালো থাকার জন্য, আপনারা সুন্দর থাকার জন্য, আপনারা বিভিন্নভাবে আপনারা উন্নতির দিকে যাবেন এবং দেশের শান্তিপূর্ণ দিকে যাবেন, আমি সেটা বলতে পারি না। তবে আমি যেটা মনে করি, আমার যেটা আস্থা বা বিশ্বাস করি, সেটা হচ্ছে নাটকের শেষ যবনিকা প্রায় কাছে চলে আসছে। ইতিমধ্যে হিরো মাঠে তার হিরোইজম দেখিয়ে গেছে। হিরো যখন মাঠে হিরোইজম দেখিয়েছে, তার মানে নাটকের পরিসমাপ্তি খুবই দ্রুত হবে, এটা আমরা কল্পনা করতে পারি। কাজেই আপনি যে কথাটা বলেছেন, যে প্রেস রিলিজের নিউজটা দিয়েছেন, এটা দেখে মনে হয় যে নাটকটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। এখন শুধু মঞ্চে পর্দাটা নামিয়ে দেওয়া এবং ঘোষণা দেওয়া সমাপ্ত। একটা জিনিস আমি একটু আপনার নজরে আনতে চাই। আপনি এর আগের আলোচনায় বলেছেন যে তারেক রহমান এখন দেশে না আসাই উচিত, দেশে না আসার মতন পরিস্থিতি নাই এখন এই পর্যায়ে। নির্বাচন বিএনপি তো নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এক পা দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান বিহীন এবং বেগম খালেদা জিয়া বিহীন যদি নির্বাচন হয়, সেই নেতৃত্বটা কেমন হতে পারে বিএনপির জন্য? আপনি তো দূর থেকে অবজার্ভ করছেন। নেতৃত্ব নিয়ে তো ভাবনা কিছু নাই। নেতৃত্ব তো আমাদের তারেক রহমান সাহেব পৃথিবীর যে জায়গায় থাকুক, মঙ্গল গ্রহ থাকলেও নেতৃত্ব তিনি দিবেন, আর সেটা নিয়ে কোনো সমস্যা নাই। নেতৃত্ব নিয়ে বিএনপির কোনো কোন্দল নাই, কোনো কিছু হবে না। বিএনপির কোন্দল হবে যখন তারেক রহমান সাহেব থাকবে না, তখন বিএনপি 5-7টা ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রাদেশিক ভাবে বিভক্ত হয়ে যাবে। এই দলটা প্রাদেশিক, এই দলটা আমাদের তখন বিভাগীয় দল হয়ে যাবে, বিভাগীয় দল হিসেবে ভাগ হয়ে যাবে। কাজে এখানে ধরেন নির্বাচনের নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নাই। আর বিএনপি তো আগামী নির্বাচনে উইনিং দল না, এটা উইনিং দল না, এটা কম্পিটিশন দেওয়ার দল, এটা রানার্স আপ ওয়ার্ল্ড। এবার তো এখন আর নাই। তাদের যে অপকর্ম, তারা যে কাজগুলো করেছে, যেভাবে করেছে এবং যেভাবে প্রচার চালাচ্ছে, তাতে যে খবর আমরা জনগণের কাছে পাচ্ছি, সেখানে জনগণ তো সবাই আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে। প্রায় এলাকার জনগণের কাছে প্রশ্ন করলে, কথা বললে বুঝতে পারবেন যে জনগণ নীরবে নিভৃতে চলে যাচ্ছে। কারণ তাদের ধারণা হয়ে গেছে খালেদা জিয়াই পারে না এই দলটাকে সামলাইতে,
এখন জিতায় দিলে তারেক রহমান দেশে নাই, বাইরে আছে, এদিকে ভোট দিলে পরে আমাদের যে কি অবস্থা হবে, আওয়ামী লীগের চেয়ে আমাদের খারাপ অবস্থা হতে পারে। কাজে তার চেয়ে বাবা দেশের শান্তির জন্য, দেশের সুখের জন্য আল্লাহ একটা দল হিসেবে তারা দাবি করে জামাত ইসলাম, জামাত ইসলামকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে, সেরকম আওয়াজ উঠে গেছে যে এবার জামাতের পালা, জামাত যাবে। দেখছেন জামাতের একটা সমাবেশে কত লোক হয়, এবং জামাতের যে 8 দলীয় ঐক্যজোট করেছে, এই 8 দলীয় ঐক্যজোট নিয়ে যদি তারা নির্বাচনের নামে, তাহলে বিএনপির সঙ্গে জামাতের ভোটের না আসনের ডিফারেন্স হবে বিএনপির চেয়ে দ্বিগুণের বেশি। এটাও হওয়ার সম্ভাবনা আছে। হয়তো বিএনপির 100 সিটের নিচে নেমে আসতে পারে, আর জামাত 150-র মধ্যে চলে যেতে পারে, 170-এ চলে যেতে, 80 চলে যেতে পারে। মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি আপনার ইটনা অষ্টগ্রাম তারাল দেখেন, আপনার নিজের ডিস্ট্রিক্টে দেখেন, নিজের ওখানে দেখেন, কেউ ভাবতে পারেন, চিন্তা করেন এমন ভাবা হচ্ছে যে 8 দল থেকে সুরঞ্জিতকে নমিনেশন দিতে পারে। কারণ আপনাদের অষ্টগ্রাম মিটামর ইটনাতে 38,000 ভোটার, 38,000 হিন্দু ভোটার, 38% হিন্দু ভোটার আপনাদের ইটনা, অষ্টগ্রাম, মিটামনে। এবং ইটনাতে তো প্রায় 50-50, ইটনার এলাকাগুলোতে তো প্রায় ভোটার 50-50 হিন্দু। ওই ভোটগুলো এবার জামাতে চলে যাবে, কারণ তাদের নিরাপত্তা দিতে হবে। তো যেভাবে ব্যাপারটা হয়েছে, কি হয়েছে বলেন? এবং আপনার যে আমাদের ফজলুর রহমান সাহেবকে যেভাবে কন্ডেম করা হয়েছে, যেভাবে কথায় কথা হাইকোর্টে টেনে নিয়ে আসা হচ্ছে, বিচার করা হচ্ছে, তাতে ওনার ইমেজ আজকে মানুষের সামনে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ব্যক্তিগত আক্রমণ করে ওনাকে বিপদে ফেলানো হচ্ছে। ওনার বক্তব্য দেওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই, ব্যক্তিগত কথা বলার অধিকার নাই। বাকি সবার আছে, বাকি সবাই যে যেখান থেকে কথা বলতে চায় বলতে পারে, তাদের কোনো হয় না। টক শোতে সবাই সব কথা বলে, কোনো কিছু হয় না। কিন্তু ফজলুর রহমান কিছু বললে খাপ করে ধরে। কেন? কারণ ফজলুর রহমান ছিল বিএনপি একটি পটেনশিয়াল প্রার্থী, যে হয়তো জয়লাভ করতে পারতো। এখন তাকে সাইজ করে দাও, তার বেল্ট কমায় দাও, এই সাইজ করার জন্য পড়ে গেছে। কাজে আজকে আমি জাতীয় রাজনীতির কথা বলছি, ওখানে স্থানীয়ভাবে গেলাম না। তবে আমি তোমাকে বলছি ভাই, অনেকে অনেক কথা বলে। এই যে আমি বললাম ডাক্তারদের ছবিটা দেখেন, ডাক্তার রিচার্ড বিএন তো ডাক্তার রাশিদ বিএন আসছেন। উনি একজন অত্যন্ত বিখ্যাত ডক্টর, উনি প্রফেসর মেডিকেল ইউনিভার্সিটি এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে উনি প্রফেসরই করেন। উনি একজন বিখ্যাত ডাক্তার, কিন্তু কিসের ডাক্তার উনি জানেন? উনি কিসের বিশেষজ্ঞ? উনি বিশেষজ্ঞ হলো আইসিইউ ম্যানেজমেন্টের উপরে। উনি কোনো কিউরেবল ডিজিজের উপরে স্পেশালিস্ট না। কিউরেবল ডিজিজ অন্যরা করবে, উনি আইসিইউতে এনে ম্যানেজমেন্ট করবেন। আইসিইউতে কি হয়, অনেক সময় অনেকের কমপ্লিকেশন থাকে, একটা ওষুধ দিলে আরেকটা ওষুধ রিয়েক্ট করে, একটা ওষুধের ট্রিটমেন্ট করতে গেলে আরেকটা ওষুধের রিয়েক্ট করে। অনেক সময় যে অক্সিজেনের যে ভেন্টিলেটরে যে ডোজটা দেওয়া হয়, এটা কম বেশি হইলেও হার্ট বেশি এক্সপ্যান্ড করে ব্রাস্ট করতে পারে, আবার এত স্কুইজ হয়ে যেতে পারে যেটা আবার ফিরায় নিয়ে আসা কঠিন হতে পারে। কাজে উনি আইসিইউ এক্সপার্ট, উনি আইসিইউ ম্যানেজমেন্ট এক্সপার্ট। ওনার বায়োডাটা দেখেন, আমি বলছিলাম দুপুর আমি চেক করবো, দেখবো। আমি ওনার বায়োডাটা চেক করেছি, আমি সবকিছু দেখেছি। উনি নো ডাউট উনি একজন বিখ্যাত আইসিইউতে, উনি আইসিইউ ম্যানেজমেন্টে একজন বিখ্যাত ডক্টর, এবং ওনার আইসিইউতে কোনো রোগীকে উনি বাঁচিয়ে রাখার সক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে এখানে তিনটা কন্ডিশন আছে। একটি কন্ডিশন আছে, কোন রোগী যদি একটি অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা হয়, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, তাহলে যদি ওই অঙ্গ প্রত্যঙ্গের জন্য তার মৃত্যু ঝুঁকি হয়ে যায়, তাহলে সেখানে তাকে আইসিইউতে এনে তাকে ভালো করানো যায়, যেহেতু তার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখানে কাজ করতেছে। আর যদি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ না করে, তাহলে তাকে পার্সিয়াল, যদি হার্টের উপরে চাপ যাতে না পড়ে, হার্টের চাপ কমানোর জন্য তাকে পার্সিয়াল ভেন্টিলেটর দিয়ে তাকে চিকিৎসা করানো হয়, ওই রোগের চিকিৎসা। কিন্তু সেখানেও তার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকতে হবে। আর তৃতীয়টা যেটা বলে ক্লাস সি, সেটাকে বলা হয় 100% ভেন্টিলেশন, অর্থাৎ রোগীকে ভেন্টিলেশন নিয়ে যাওয়া হবে। ভেন্টিলেশন কোনো কিউরেবল মেথড না,
ভেন্টিলেশন হলো তাকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা। হার্ট চলে গেছে, ফেল করে গেছে, কিন্তু হার্টটাকে আর্টিফিশিয়ালি এখন ব্যবহার করা হচ্ছে যাতে ওনার শরীরে রক্ত প্রবাহ চলে, অর্থাৎ কোন লিকুইড দিলে সেই লিকুইড মুভমেন্ট হয়, কারণ হার্ট রক্তকে পরিচালিত করে, কিন্তু সেখানে তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সঠিক থাকতে হবে। কিন্তু আমরা জানি, প্রথম দিন থেকে জানি, 23 তারিখে যখন ভর্তি হয়েছেন তখনই ঘটা করে বলে দেওয়া হয়েছে, রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, ম্যাডামের প্রথমে হার্টে ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, সংক্রমিত হয়েছে, হার্ট সংক্রমিত হয়েছে, সংক্রামক রোগ ধরেছে হার্টে। ওনার লাঞ্চে পানি চলে আসছে, লিকুইড চলে আসছে, ওনার কিডনি ফেলিউর করেছে টোটালি, ওনার তৃতীয় হলো ওনার লিভার কাজ করতেছে না, কিডনি ফেলিউর, লিভার কাজ করতেছে না, তারপরে ওনার আর্থ্রাইটিস আছে, তার মানে হেভি অ্যান্টিবায়োটিকও ওনাকে দেওয়া সম্ভব হচ্ছে না। কাজে এখানে ভেন্টিলেটর দিয়ে তাকে তো কিউর করানো যাবে না, এখানে তার কোনো অর্গানিক কাজ করতেছে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করতেছে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না, সেখানে আপনি ভেন্টিলেটর দিয়ে তাকে কিউর করাবেন কেমনে? কাজে ডক্টর রিল্যাক্স বসে আছে, ডাক্তাররা বুঝে গেছে আমাদের এখন ওনাকে ভালো করার দায়িত্ব না, অর্থাৎ ওনাকে একটু ভেন্টিলেটর দিয়ে আরো 24 ঘন্টা 48 ঘন্টা জনগণের সামনে বাঁচিয়ে রাখা। কারণ এটা এরকম আমরা দেখেছি অনেক সময় হয়, আপনারা দেখেছেন যে ওই যে যখন আশরাফ মারা গেছিল তাকেও ভেন্টিলেটর দিয়ে বেশ কয়েকদিন বাঁচিয়ে রাখা হয়েছিল, ইলেকশন বন্ধ তাই করানো হয়েছে, হাসপাতালে শোয়া রেখে আশরাফকে ইলেকশন করানো হয়নি কিশোরগঞ্জ থেকে, আওয়ামী লীগের মহাসচিব পদ রেখে তাকে ইলেকশনে নমিনেশন দিয়ে তাকে পাশ করানোর পরের দিন ঘোষণা করা হয়েছে উনি মারা গেছে। ভেন্টিলেটর রাখে না ওই পর্যন্ত, প্রায় 32 দিন না 42 দিন তাকে রাখা হয়েছিল আইসিইউতে, তো পুরো নির্বাচনটাই তাকে আইসিইউতে রেখে, এটা তো আমাদের নিকট অতীতের একটা উদাহরণ। কাজে ম্যাডামকে একটা আপডেট দেই, খুবই ছোট একটা আপডেট, সেটা হলো বিএনপির পক্ষ থেকে এইমাত্র জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হসপিটালে ছিলেন এবং তিনি 4 তলায়, এবারকার হাসপাতালের 4 তলায়, যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ, সেখানে বেগম খালেদা জিয়ার শয্যা পাশে কিছু সময় তিনি ওখানে ছিলেন, তারপরে ডাক্তাররা তাকে তার অবস্থা ব্রিফ করেছে। এইটুকুই সেখানকার ছবি করে। আজকে তো ভিডিওর যুগ, না কোনো ছবি এখন ছবি করা হয়, এগুলো আবার মিথ্যাচার, ছবি দেখানো। আমি বলতেছি ছবি দেখাইলে হয়তো আমি সরি বলবো যে আমি ভুল বলেছি, আমি অন্যায় বলেছি, আমি ক্ষমা চাইবো, কিন্তু ছবি দেখান। এই প্রেস রিলিজটা তারা দিয়েছে, সঙ্গে সঙ্গে দিয়েছে, ভালো কথা, কিন্তু সেখানে ওরা দিবে কেন? সরকার নিজের থেকে বাহাবা নেবে, এই যে আমি গেছিলাম, ওনার মাথায় হাত দিয়ে আসছি, ওনার সাথে কথা বলে আসছি, সেটা উনি বলবেন। কাজে আমরা যে কথাটা বলছিলাম তোমাকে, ভেন্টিলেটরটা দিয়ে ওনাকে কিউর করা যাবে না, ওনাকে আরো কিছুটা প্রলং করা যাবে, যতক্ষণ আমাদের ডিজায়ার টাইমটা আমাদের সামনে আসবে, সেই ডিজায়ার টাইমে ঘোষণা করা হবে। এটা আমরা অনেক দেশে দেখেছি, মহসুদিনের বেলা দেখেছি, ব্রেসদেবের বেলায় দেখেছি, আর বাংলাদেশে আশরাফ সাহেবের বেলায় দেখেছি। আমাদের কিশোরগঞ্জের এই কৃতি সন্তান সৈয়দ নজরুল সাহেবের ছেলে আশরাফকে আমরা দেখেছি, তাকে কতদিন এই ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছিল। ভেন্টিলেটর দিয়ে রাখলে তার শরীরের স্বাস্থ্য কোনো খারাপ হবে না, কারণ হার্ট নর্মাল ফাংশন করবে, সবকিছু করবে, শুধু তার ব্রেনে অক্সিজেন যাবে না, তার ব্রেন কাজ করবে না, ফলে সে নাড়াচাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না, কারণ ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন তৈরি করা যায় না, কিন্তু হার্টে রক্ত চলাচল করা যায়, রক্ত নালী দিয়ে চলাচল করলে। তারপরে আবার কি হবে, ওনার স্টোমাকে খাবার খেতে হবে না, ওনাকে তো লিভার খাবারটাকে কনভার্ট করতে হবে প্রোটিনে, তারপরে কিডনি সেটাকে পরিষ্কার করে রক্ত পরিণত করতে হবে। এই প্রসেসটা কে করবে? কে খাদ্য থেকে নিউট্রিয়েন্ট তৈরি করবে, আবার নিউট্রিয়েন্টকে কে রক্ততে পরিণত করবে? এই কাজটি করার মতো ম্যাডামের কোন মেশিন আছে? আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো কাজ করতেছে না। এই জিনিসগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনারা চিন্তা করেন না কেন? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউর লিভার? লিভার কি করে? সে খাবার থেকে, জুস থেকে খাবারকে ক্রুজ করে সেখান থেকে সে প্রোটিন উৎপাদন করে, খাবারে যে প্রোটিন দরকার প্রোটিনটা উৎপাদন করে সে লিভারকে দেয়। লিভার সেই প্রোটিনটাকে ফিল্টার করে সেটাকে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, এবং রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে রক্ত থেকে সেই রক্ত যখন আবার লাঞ্চে যায়, লাঞ্চ সেখান থেকে অক্সিজেন তৈরি করে দিয়ে হার্টে পাঠিয়ে দেয়। সেই অক্সিজেনটা হার্টে চলে যায় কি হিসাবে? সেটা চলে যায় ওনার
সেটা চলে যায় উনার হার্টে চলে যায়, মানে উনার ওই হেড মানে ব্রেনে চলে যায় অক্সিজেন, অক্সিজেন গেলে ব্রেন তখন ফাংশন করে। তো এই কাজগুলো তো কিডনি ফেলিউর, তাহলে ওনার এই নিউট্রিশন তৈরি হবে কোত্থেকে? ওনার এই লিভার ফেলিউর কোত্থেকে ওনার নিউট্রিশন তৈরি হবে? কিডনি ফেলিউর রক্তে পরিণত করবে কেমনে? কিন্তু ওই লিকুইডটা মুভমেন্ট করবে, যেটা বলা হচ্ছে যে ওনাকে ওষুধ দেওয়া যাচ্ছে, লিকুইড ব্লাড যেটা আছে অলরেডি, দূষিত ব্লাড যেটা আছে সেটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, কিন্তু এটার মধ্যে নতুন করে আর ওই সেল তৈরি হবে না, নতুন করে আর ব্লাড সেল তৈরি হবে না, সেখান থেকে অক্সিজেন তৈরি হবে না, লাঞ্চে অক্সিজেন যেতে পারবে না, কারণ পানি পাইলে অক্সিজেনটা পানিতে ডাইলুট হয়ে যাবে। কেন লিভারে লিকুইড গেলে অসুবিধা? কারণ লিকুইড হলো অক্সিজেন এবং হাইড্রোজেন, ওখানে পানি হয়ে যায়, ওই পানিতে যত অক্সিজেন দিবেন ততই অক্সিজেন ডাইলুট হয়ে যাবে, যত অক্সিজেন দিবেন ততই ডাইলুট হয়ে যাবে, ততই হাইড্রোজেন বেড়ে যাবে, ফলে ওখানে পানির সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, ওখানে অক্সিজেন তৈরি হওয়াটা আরো বিপজ্জনক হয়ে যায়। কাজে এই জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইট হ্যাজ টু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর আমি প্রধান উপদেষ্টা একজন রুগীকে জাতীয় অতি মানে গণমান্য ব্যক্তি হিসাবে আমি ওনাকে দেখতে গেলাম, আর সেই ছবিটা আপনি দেখাবেন না, এটা ছোট্ট টেলিফোনের ছবি যথেষ্ট। আচ্ছা, কার কাছে মোবাইল সেল নাই বলেন? কার কাছে মোবাইল টেলিফোন নাই? সেখানে তো এই ছবিটা গর্ব ভরে দিতে পারতেন যে আমি দেখে আসছি উনি ভালো, কিন্তু উনি ভালো বলতে পারতেছেন না বলে ছবিটা নাই, কিন্তু প্রচার করে দেওয়া হচ্ছে উনার কাছে, এখন শেষ প্রচারটা দেওয়া হচ্ছে যে উনার কাছে উনি গিয়েছিলেন, কিন্তু আমরা তার কোনো তথ্য প্রমাণ পাচ্ছি না, একটা বক্তব্য পাচ্ছি। সে বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা জনগণের কাছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই এখানে সব বিষয়টা তুমি যদি বলবা যে বিএনপির নেতৃত্ব কোনো সমস্যা নাই, বিএনপির সমস্যা হলো শৃঙ্খলা, বিএনপির সমস্যা হলো বিএনপির সবাই এখন নেতা, সবাই আন্দোলন করছে, সবাই আন্দোলনের হিরো, তারা এখন সবাই লুটতরাজে ব্যস্ত, যে যেখানে আছেন ছোট হোক বড় হোক। এই যে নির্বাচন হয়েছে, প্রতিটা প্রার্থীর নামে দুর্গন্ধ এমন ভাবে ছড়াচ্ছে যে তারা সবাই চাঁদাবাজি করে বেড়াচ্ছে, মানুষের ত্রাহি ত্রাহি মধুসূদন অবস্থা। মানুষ কেমনে মুক্ত হবে, কেমনে তাড়াতাড়ি নির্বাচন করে এগুলাকে বের করে দিবে সেটা। আর গুন্ডামি সন্নামি তো আছেই, বিএনপির তো এখন বুঝেন না, প্রতিপক্ষ তো আওয়ামী লীগ নাই, করবে, আর জামাত করতে দিচ্ছে, শিবির বিএনপি কে এগুলা করতে দিচ্ছে, কইরা তোরা পয়চা যা, তোরা একবারে পয়চা এটা মাটির সঙ্গে মিশে যা, তোদেরকে সার বানাইয়া জমিতে ফলাইয়া দেব, এটা শিবির চাচ্ছে, যাতে শিবিরের মাঠটা পরিষ্কার হয়ে যায় এবং জামাতের মাঠটা পরিষ্কার হয়ে যায়। ইনশাল্লাহ জামাত আগামীতে জয়লাভ করতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। ক্রাইসিস বিএনপির হবে, বিএনপি নেতৃত্বের প্রবলেম না। তারেক রহমানের পক্ষেও এখন বিএনপি কে ডিসিপ্লিন করা বড় কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, কোন নেতা করবে না। কেন ভাবতে পারেন বিএনপি স্ট্যান্ডিং কমিটি আছে, কক্সবাজারে মিটিং করতেছে, যেই দলের নেতার নেত্রী হাসপাতালে ঢুকতেছে, যেই দলের নেতাকে বিদেশ থেকে দেশে আনার জন্য দেন দরবার করা হচ্ছে, সেই নেতা কক্সবাজারে গিয়ে রাজনৈতিক মিটিং করতেছে খোলা গাড়িতে। কি আনন্দ, কি উৎসব বলেন? এই দলের ভবিষ্যৎ কামনা করে কি হবে বলেন? আমার দুঃখ লাগে। তারপরে আমি বলবো বিএনপির ভাইরা এখনো সময় আছে, সাবধান হন আপনারা, আপনারা অন্যের পাতানো ফাঁদে পা দিয়েন না, অন্যের এই খেলার মধ্যে আপনারা কি অংশগ্রহণ করেন না। আগামীতে যে মারামারি কাটাকাটি হানাহানি হবে, আপনার দিকে দিয়ে যে আক্রোশ মিটানো হবে, সে আক্রোশের ফল কিন্তু অন্যরা যাবে, আপনার ছবি উঠবে, আপনি ওখানে উপস্থিত আছেন, কিন্তু গ্রেনেডটা মাপবে অন্য কেউ, বোমাটা ছুড়বে অন্য কেউ, কিন্তু ও তো চুপ করে মায়েরা চলে যাবে, ছবিটা তো আপনি তো বুকে উঠায় ছবি উঠাবেন, আরে বাবা হিরো আমি ছবি উঠাবো, সে হিরো সাহেবকে ধরা খেয়ে যাবেন। যার কারণে বিএনপির গত বছর আমরা এত নির্যাতিত হয়েছি, কিন্তু এগুলা কিন্তু সব অন্যায় করেছে অন্যরা, তা শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা। তা আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, ভাষা বদলান, শালীনতা বদলান, ভদ্র হন, মানুষের প্রতি নম্র হন। ভোট চাইতে হলে মানুষের কাছে নম্র হইতে হবে, মানুষের প্রতি উদাহরণ দিতে হবে যে মানুষকে নিরাপত্তা দিতে আপনি সক্ষম, আপনার কর্মীদের অত্যাচার থেকে আপনি বিএনপি জনগণকে বাঁচাতে পারবেন, আপনাদের কর্মীদেরকে আপনার শৃঙ্খলা মধ্যে আনতে পারবেন এবং জনগণ নিরাপদে তার বাড়িতে থাকতে পারবে। এটা আপনাকেই চিন্তা করতে হবে, এটাকে আপনাকেই ভাবতে হবে, এটা এই সিদ্ধান্তটা আপনাকেই দিতে হবে।
কাজে বিএনপি কে বলবো যে আপনারা ঝুঁকির মধ্যে পড়েন না। সবাই আপনাদেরকে ভাবতেছে আপনারা ঝুঁকির মধ্যে পড়ছেন, আপনারা ঝুঁকির মধ্যে পড়বেন না যদি আপনারা এই অভ্যাসগুলো পরিহার করেন, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যদি তারেক রহমানের নির্দেশ মতো যদি সবাই তওবা করে ডাকে কানে খত দিয়ে চাঁদাবাজিটা বন্ধ করে দেন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে দেন, তাহলে আল্লাহর রহমতে বিএনপির কোনো ঝুঁকি হবে না। আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি আল্লাহর রহমতে হবে না। এই জন্য আমি পুনিয়া সাহেব কথা শুনতেছেন, ডাকতেছেন আমাকে, কিন্তু আমি আমার কথাটা শেষ করতে চাই, এই জন্য ওনার দিকে অটেনশন দিচ্ছে না। বিএনপি ভাইরা ভয় পাওয়ার কিছু নাই, যদি ঐক্যবদ্ধ থাকেন, যদি শৃঙ্খলার মধ্যে থাকেন, যদি লুটপাট বন্ধ করেন, টাকা এই সমস্ত চাঁদাবাজি বন্ধ করেন, এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এখানে উজারা তোলা থেকে বন্ধ করেন, তাহলে বিএনপির সামনে কোনো ঝুঁকি নাই। আপনাদের ভালো হলে বিএনপির জন্য সবচেয়ে ভালো সম্ভাবনা। এখনো মানুষ বিএনপি কে ভোট দিতে চায়, কিন্তু আপনাদেরকে ভয় করে। জি পুনিয়া, প্রকৃতি তো বলে পাপ তো বাপকে ছাড়ে না, যে অন্যায় করে ফেলেছেন এইটার তো মূল্য আপনাদেরকে দিতেই হবে। এইটুক মূল্য দেওয়ার পরে হয়তো যদি শুদ্ধ হন তাহলে সেটার ফল পাবেন। আমি আপনাকে শুদ্ধ হলে ফল পাওয়া যায়, শুদ্ধ হলে তওবা করলে, মানুষের কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে জনগণ ক্ষমা করে। আল্লাহ রহমান রাহিম, আল্লাহ যেমন ক্ষমা করবে, আমরা মাপ চাইলে ক্ষমা হবে। একটা প্রশ্ন সবাই করে, অনেকে করে আমাকে এবং দর্শকরা করে, এখনো কিছু সেরকম প্রশ্ন আছে। আমারও একটু কিউরিসিটি, আমি জানতে চাই। ধরেন সাধারণত মুক্তিযোদ্ধা যারা আছেন, মুক্তিযোদ্ধারা কোনোভাবেই জামাতে ইসলামীর ক্ষেত্রে একেবারে ন্যূনতমই তারা সাইকোলজিক্যালি, আপনার ব্যাখ্যা আমি বুঝি, আপনার ব্যাখ্যার সঙ্গে কিন্তু আমি দ্বিমত না, এবং দেশের সাধারণ মানুষও জানে যে জামাত অনেক দূর এগিয়ে গেছে, তারা তাদের কৌশলেও এগিয়েছে। এটা কটু কৌশল, সুকৌশল বলেন, অবশ্যই সুকৌশল আছে, কারণ আমি নিজেও সবসময় বলি যে জামাত সাংগঠনিক ভাবে তার যে চেইন অফ কমান্ড, এটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের নেই। তবে এটা রাজনৈতিক দল কিনা, ওরা একটা নিজস্ব, এটা গ্রুপ অফ কোম্পানি যেরকম চলে বা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেভাবে চলে সেই টাইপের। তো প্রশ্নটা যেটা করে আপনাকে, যে মুক্তিযোদ্ধারা, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জামাত যুদ্ধ অপরাধী দল বলা হয়, মুক্তিযুদ্ধে 71 এসে স্বাধীনতা বিরোধী ছিল, সেই দল ভালো করবে, হয়তো ক্ষমতায় যাবে, মেজর আখতারুজ্জামান রঞ্জন বলে। এইটা শুনে অনেকে বলে যে উনি তো একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ উনি কিভাবে এই জামাতের এটা অ্যালাউ করে, জামাতের পক্ষে বলে, অনেকে এরকম বলেন। এইটা একটু আপনার কাছে আমার জানা ইচ্ছে, এই প্রশ্নের সম্মুখীন আমি অনেকবার হয়েছি। ভাই তাদেরকে বলেন, বিনয়ের সঙ্গে বলেন, আমি যে মুক্তিযোদ্ধা এটা তো 91 সনে মনে ছিল না, আমি যেহেতু মুক্তিযোদ্ধা 2018 সনে মনে ছিল না, যখন আমাকে ধরে পিটাইছিলেন, আপনারা ভাইয়েরা পিটাইছিলেন, মনে ছিল না। আমি যখন 2024 সনে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে নির্বাচনে ভোট করতে গেছিলাম, তখন আপনারা আমাদের সঙ্গে কি বেইমানি করেছিলেন, তখন তো মুক্তিযুদ্ধ হিসাবে এতটুকু ছাড় দেন নাই। আর এখন সত্যিকার মুক্তিযুদ্ধ যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এখন ভীত, তারা নিরাপদ নয়, তাদের না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, তাদেরকে রক্ষা করার কেউ নাই, তারা আজকে ডিসঅর্গানাইজড। আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আবার এই মুক্তিযোদ্ধার সকল মায়া কান্না যারা করেন, মুক্তিযোদ্ধাদের কথা শুনে যান, তারা মুক্তিযুদ্ধ থেকে এমন একটা জায়গা নিয়ে গেছেন, তাদেরকে ভাতাকর বানিয়েছেন, তাদেরকে ভাতা দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। কিন্তু কোন মুক্তিযোদ্ধা, একটি ভাতাদারী মুক্তিযুদ্ধ শেখ হাসিনার পাশে এসে দাঁড়ায় নাই, কিন্তু ভাতা খাওয়াইছেন আপনারা। এই জন্য আমরা বলি ভাতারই মুক্তিযোদ্ধা। এই ভাতারই মুক্তিযোদ্ধা বিপদে আছে, এই ভাতা ফেরত দিতে হয় কেনা। ভাতারা মুক্তিযুদ্ধের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে যে আগামীতে কোন সরকার আইসা তাদেরকে এই ভাতা ফেরত দিতে বলে কিনা। এই জন্য সকল মুক্তিযোদ্ধা ভাইরা বিএনপির কাছে আসবে না, তারা চলে যাবে জামাতের কাছে। এমনকি আমিও হয়তো জামাতের কাছে আশ্রয় নেব, কারণ এই ভাতারি যারা আছে, যারা আমাদের উপরে অত্যাচার করবে, অবিচার করবে, কাজে এই মুক্তিযোদ্ধার মায়া কান্না করে লাভ নাই। যদি মুক্তিযোদ্ধারা বাপার বেটা হইতেন, হ্যাডম থাকতো, তাহলে যুদ্ধ করতেন। 5ই আগস্ট যুদ্ধ করতেন মুক্তিযোদ্ধারা, এখানে যুদ্ধ করে মরতেন। আপনারা 2টা-5টা মুক্তিযোদ্ধা মরতেন, তাহলে দেশের যুদ্ধটা, সিনারিটা, বিপ্লবটা অন্যরকম পরিবর্তন হয়ে যেত, কিন্তু পারেন নাই। আজকে আর এই মুক্তিযুদ্ধ সুরসুরি দিয়েন না। আমরা দেখছি আপনারা আমাদের সুরসুরি দিয়ে কি করেছেন। এতগুলা মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে নিয়ে গেল এই কয়েক মাস আগে। এই যে পান্না এতদিন জেল খাইতে আসলো, একটা প্রতিবাদ করেছেন, একটা নিন্দা প্রস্তাব জানিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা এসে কথা বলার চেষ্টা করেছেন। কাজে কেন সুরসুরি দেন আমাকে?
আমি তো জামাতের বিরুদ্ধে ফিজিক্যালি 1991 সন থেকে লড়ছি, কিন্তু এখন আমি আর লড়বো না। আমি এখন জামাতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো কটু কথা বলবো না। জামাত রিফর্ম হয়েছে, জামাত পরিবর্তন হয়েছে। 91 জামাত আর 2024 সনের জামাত এক নয়। গত 3 থেকে 5 বছরে জামাতে, বিশেষ করে গত 3 বছরে জামাতের যে রিফর্ম হয়েছে, তারপরে বিপ্লবের পরে যে জামাতের রিফর্ম হয়েছে, সংস্কার হয়েছে, এটা অন্য কোনো রাজনৈতিক দলে হয় নাই। যেখানে তাদের রাজনৈতিক অ্যাপ্রোচ পরিবর্তন হয়ে গেছে। এই রক কাটা পার্টি এখন মানুষের পায়ে ধরা পার্টিতে পরিণত হয়েছে। যারা কথায় কথায় রক কাটতো, তারা এখন কথায় কথায় জনগণের পায়ে ধরে গিয়া যে আমাদেরকে একটা ভোট দেন। আমরা দেখেন, আপনারা যত খারাপ মনে করেন অত খারাপ না। হয়তো আমাদের বাপ দাদারা ভুল করে গেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে। তারা কিন্তু সংবিধানের পক্ষে চলে আসছে। তারা কিন্তু সংবিধান পরিবর্তনের কথা বলে না। তারা কিন্তু এখন পাকিস্তানের সব কথা বুঝে গেছে, হবে না। তারা এখন তুরস্কের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। যেই জামাত তুরস্কের সঙ্গে কাজ করবে, যে জামাত সৌদির সঙ্গে কাজ করবে, সেই জামাতের সঙ্গে আমি কাজ করতে কোনো সমস্যা দেখি না। কিন্তু পাকিস্তানের সঙ্গে যদি কাজ করে জামাত, তাহলে অবশ্যই আমি তার বিরোধিতা করবো, একা হলেও বিরোধিতা করব। পাকিস্তান প্রেমী, পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশের মাটিতে আর চলবে না। এটা যদি কেউ করে আমি নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, এটা আমাদের ধর্মীয় স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমিও দিয়েছি। আমি বিএনপিতে প্রতিবার প্রতিদিন জনসভায় আমি বলেছি। আমি জয় বাংলা বলি নাই, আমি বাংলাদেশ জিন্দাবাদ বলেছি। আমি বলেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমার শত শত স্লোগান আছে, একটা দুইটা না। আমি বিএনপিতে দাঁড়াইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছেন। এটা জামাতের না, এটা কোনো না, এটা ইসলামিক স্লোগান। আমি এখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো, এটা হঠাৎ করে বলছি না। আমার গত এই 40 বছরের রাজনীতির এই যে আজকে এমপি গিরি থেকে নিয়ে যত দেখেন, আমি সংসদ সদস্য হিসাবে সংসদের বাইরে ভিতরে আমার জনসভায় অজস্রবার আমি শুরু করেছি, আমি স্লোগানে শুরু করেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই নারা আমি দিয়ে আসছি, এই নারার থেকে আমি সরবো না, সরাতে পারবেন না। তবে হ্যাঁ, আমি সে রক কাটা জামাতকে আমি প্রতিরোধ করব। অবশ্যই আমি পাকিস্তান প্রেমী জামাতের সঙ্গে থাকবো না, তাদের প্রতিরোধ করব। প্রতিরোধ করতে না পারি, প্রতিরোধ করতে গিয়ে মরবো, তো পাকিস্তানের পক্ষের জামাতকে সঙ্গে আমি মিলবো না, মিলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি বৃহত্তর ইসলামিক হয়, যেমন 8 দলীয় ঐক্যজোট হচ্ছে, সে 8 দলীয় ঐক্যজোটে আমিও 9 দলকে হইতে পারি। যদি তারা আমাকে গ্রহণ করে, আর গ্রহণ করার কোনো সুযোগ নাই, তারা আমাকে গ্রহণ করবে না, কারণ আমার তো কোনো দল নাই, আমার তো কোনো, আমি তো ভাই নিজেকে নিজেই নিয়ে আছি, একক। কাজে এই 8 দলীয় জোট, যেটা অত্যন্ত মানে একটা ব্যালেন্সড 8 দলীয় ইসলামিক দল, যেখানে অনেক খেলাফতে মজলিস আছে, যেখানে আরো অন্যান্য ইসলামিক নেজামে ইসলাম আছে, অনেক অনেক নেজামে ইসলাম আছে জানি না, আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা মডারেট, যারা সবাই পাকিস্তান বিরোধী না, সরি পাকিস্তানের পক্ষে না, যারা সবাই স্বাধীনতার বিরুদ্ধে না, যারা সবাই স্বাধীনতার সময় ওই অস্ত্র হাতে দেয় নাই। হাজার হাজার মাদ্রাসা শিক্ষকরা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষেও ছিল না, বিপক্ষেও ছিল না, কিন্তু তারা তো এই 8 দলীয় ঐক্যজোটে আছে। অনেক শিক্ষিত মানুষ আছে, উচ্চ শিক্ষিত আছে, ডাক্তার আছে, ইউনিভার্সিটি টিচার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, ব্যবসায়ী আছে। কাজেই ওই জামাত আর এই জামাত এক না। তো আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, তুমি যদি মনে করো জামাত ইসলাম মানে পাকিস্তানি জামাত ইসলাম, আমি তার বিরোধিতা জীবনের শেষ দিন পর্যন্ত করব। কিন্তু সেটা যদি ইসলামিক জামাত হয়, সারা বাংলা পৃথিবীর ইসলামিক চিন্তা চেতনার মধ্যে ইসলামিক চেতনা নিয়ে যদি আসে, আমি সেই জামাতকে সমর্থন করব। এতে আমার কোনো দ্বিধা হবে না। এতে আপনারা কে কি বলবেন সেটা আমার কাছে বড় বিবেচ্য বিষয় নয়। তবে পাকিস্তান জিন্দাবাদ যারা বলবে, তাদের সঙ্গে আমি আমরণ সংগ্রাম করব। যদি সেই সংগ্রামে আমার মৃত্যুবরণ করতে হয়, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আমি সেই মুক্তিযুদ্ধের সেই চেতনা ধরে রাখার জন্য পাকিস্তান বিরোধীদের কাছে যদি আমি মৃত্যুবরণ করি, আমার কোনো দুঃখ থাকবে না। পরাজিত হয়ে গেছি, মৃত্যু তো হবেই। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ আকরাম ভাই। আমরা শুরু থেকে অনেক মূল্যবান, অনেক শক্তিশালী বিশ্লেষণ পেয়েছি, টু বি অনেস্ট, এবং নিশ্চয়ই দর্শকরাও সেটা রিয়েলাইজ করেছেন, আগ্রহী হয়েছেন বলে অসংখ্য দর্শক, হাজার হাজার দর্শক আজকে যুক্ত ছিলেন। আপনি সুস্থ হয়ে ফিরেছেন। আবার আপনার দিকে আপনার হাজার হাজার দর্শকের কাছে আমার সালাম।
ভাই আমরা অনেক কথা বলছি, বিবেক থেকে বলি, নিজের অন্তর থেকে বলি, কোনো বানানো গল্প বলি না। যে এই কথাটা বলি সেটা নিয়ে রিসার্চ করে বের করে এনে বলি ভাই, হঠাৎ করে আন্তর্জাতিক কথা বলি না, নিজের বিবেকের চারণায় বলি, বিবেক থেকে রক্ত রিংড়ানো বুকের থেকে কষ্ট নিয়ে আপনাদের সামনে বলি, সৎ পথে থাকার জন্য, ভালো পথে আসার জন্য, আমাদের সবাইকে নিয়ে সৎ থেকে আমার জাতীয়তাবাদী শক্তিকে আবার ক্ষমতায় পুনর্জীবিত করার জন্য আমার এই আকুতি, কোনো ব্যক্তিগত লাভ লোকসানের জন্য নয়, আমার জন্য আপনারা আমাদের যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকার কারণে জনাব তারেক রহমান বিএনপির ডিফেক্টো প্রধান যিনি, তিনি বাংলাদেশে যেতে পারছেন না। এই কথাটি আমরা শুনেছি, আপনি শুনেছেন, সব মানুষ তাই বিশ্বাস করত। কিন্তু 5 আগস্টে শেখ হাসিনার সরকার যখন পরাজিত হলো, অর্থাৎ শেখ হাসিনার সরকার যখন পরাজয় বরণ করলো, তখন ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসলো এবং ডক্টর ইউনূসের সরকারের সাথে নানান কর্মকাণ্ডে কিন্তু বিএনপি জড়িত এবং অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে, আনকন্ডিশনাল সমর্থন বিএনপি দিয়ে গেছে। পরবর্তীতে তারেক রহমানের সাথে লন্ডনে এসে ডক্টর ইউনূস, যিনি আজকের সিপাহ সালার, তিনি এসে বৈঠক করে গেছেন। কিন্তু এতদিন হয়ে গেল, তারেক রহমান শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে তিনি ক্ষমতার মসনদে বসবেন, এটা একটা সহজ কথা, স্বাভাবিক কথা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ট্রেডিশনে গত 40 বছরের ইতিহাস যদি দেখেন, হয় বিএনপি নয় আওয়ামী লীগ, আর বাকি যারা আছে খুচরা খাসরা তারা জোট হিসেবে এসছে। দলগত ভাবে এই দুটি দলই মূলত বাংলাদেশ শাসন করেছে। মাঝখান দিয়ে আইসাদ একটা সময় ছিল, থাকলেও যখন দল হিসেবে 1991-তে রাজনীতি ফিরে, গণতন্ত্র ফিরে, তখন 91 থেকে এরশাদও কিন্তু একক দল না, কোন একটা দলের অংশ। তো সেই ক্ষেত্রে তিনি এখন কেন যাচ্ছেন না, এটা সবার কাছে প্রশ্ন। এতদিনের সাইলেন্স ভেঙে গত 2-3 দিন আগে তিনি বললেন যে তার দেশে যাওয়াটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। তার মানে আমরা বুঝলাম এই যে গিট্টুটার দড়ির এক মাথা তারেক রহমানের হাতে থাকলেও আরেক মাথা কিন্তু অন্যজন ধরে বসে আছে, তাই না? তো সেটা কি? সেটা কি আমেরিকা, সেটা কি ভারত, সেটা কি আর্মি, নাকি সেটা ডক্টর ইউনূস? নানান মানুষ নানান মহল থেকে নানান ভাবে আলাপ আলোচনা করেছেন। এখন নেতা কে হয়, নেতৃত্ব কে দেয়, যিনি সমস্ত বাধাকে উপেক্ষা করে নিজেকে নেতা হিসেবে তৈরি করতে পারেন, তিনি নেতা। আর যদি আপনাকে চেয়ার ছাড়ে দেওয়ার জন্য একজন থাকে, চেয়ার থেকে উঠাই দেওয়ার জন্য আরেকজন থাকে আপনাকে দইরা বসাই দেওয়ার জন্য, তাহলে আপনি নেতা কিনা, সেটা কিন্তু দেশ এবং দেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। তা এখন আজকে তারেক রহমান যে কথাটি বললেন, এতে বোঝা গেল আসলে এখানে আওয়ামী লীগ ছাড়াও আরো একটি পক্ষ আছে, যেই পক্ষটি তারেক রহমানকে দেশে যাক সেটা চায় না। সেটা আমেরিকাও হইতে পারে, কারণ আপনি জানেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সর্বপ্রথম যার ভিসা নিষিদ্ধ, যাকে নিষিদ্ধ করেছে আমেরিকা, তিনি হচ্ছেন তারেক রহমান, আপনি জানেন। এবং উইকিলিক্স যখন তারেক রহমান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে, সেখানে বলা হয়েছিল যে তারেক রহমান মানে আমেরিকার স্বার্থের জন্য, বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি, সুতরাং তাকে যেন কোন রকমের রাষ্ট্র ক্ষমতায় বসানো না হয়। পরবর্তীতে আর্মিরা 111 সরকার তার উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে, অনেক মামলা হামলা আমরা দেখেছি। এখন শেষ পর্যন্ত এসে যেখানে দাঁড়িয়েছি, খালেদা জিয়ার 2টি সন্তানের একটি মারা গিয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে, কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এই ইউনূস সরকার ক্ষমতা আসার পর একটি বক্তৃতায় তিনি বলেছেন যে আমার পরিবার শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু আমরা সবাই জানি তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে না, মালয়েশিয়ায়। তা এখন যার কারণে এইসব কথা কিন্তু এখন আর বিশ্বাসযোগ্য জায়গায় থাকছে না যখন তিনি যাচ্ছেন না। তো ইতিমধ্যে আমরা কিন্তু বাংলাদেশে কিছু শোরগোল শুনছি, বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, বেঁচে আছেন নাকি লাইফ সাপোর্টে আছেন, সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু তারেক রহমান তার একমাত্র পুত্র সন্তান বা একমাত্র সন্তান, তিনি এই সময়ে যখন তার সরকার
নির্ভর করে বিএনপির ইচ্ছা অনিচ্ছার উপর। অর্থাৎ বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশে এখনকার সরকার থাকতে পারবে না, কারণ আওয়ামী লীগ তাদেরকে চায় না। তো বিএনপিও না চাইলে ৮০ ভাগ মানুষ যদি তাদেরকে না চায় তাহলে তারা থাকবে কিসের উপরে ভর করে? হয় আর্মির উপরে ভর করে থাকবে, না হয় জনগণের উপরে। তো জনগণ তো যদি বিএনপি বলে তাদের সাথে আছে, তাহলে নিশ্চয়ই তারেক রহমানের সাথে আছে। তো সেই অবস্থায় এখন যেটা দাঁড়ালো, দেখলাম এই অসুস্থ মায়ের পাশে যায় তারেক রহমানের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি। এখন তার মুমূর্ষ আপনি খেয়াল করে দেখেন, এখানে কয়েকটি বিষয় চলে এসছে। আরেকটা জিনিস হলো, খালেদা জিয়া অনেকদিন থেকেই হসপিটালে আসছেন যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন। ডক্টর ইউনূস 16 মাস পরে খালেদা জিয়াকে বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ঘোষণা দিল। আপনি খেয়াল করে দেখেন, 16 মাস আগে দিল না কেন? 15 মাস আগে দিল না কেন? অথবা 1 মাস আগে দিল না কেন? যখন এই ঘোষণাটি আসলো যে তিনি বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন রাষ্ট্রীয়ভাবে, কখন আসলো? যখন আমরা তার মৃত্যুর গুঞ্জন শুনলাম। এখন যদি ডালপালা যদি চারদিকে মেলে, আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ সরকার, খালেদা জিয়া তো এমনিতেই বিবিআইপি, কারণ কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, প্রধান বিচারপতি, এইরকম প্রতিষ্ঠানে কাজ করে যারা অবসরে যান বা ওখান থেকে জীবন মানে অবসর নেন, তাহলে তারা কিন্তু এমনিতেই রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো খালেদা জিয়া বাংলাদেশে বৈধভাবে 2 বার, আর কোনোভাবে 1 বার 15 দিন, তো 2 বার অন্তত 2-3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, 2-3 বার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন। সেই হিসেবে খালেদা জিয়া তো অটোমেটিক বিবিআইপি, এবং তিনি ফার্স্ট লেডি ছিলেন, প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, তাই না? তাহলে এখন নতুন করে কেন তাকে এই ঘোষণা দেওয়া হলো? তা আমার যেটা বিশ্বাস, এই ঘোষণা দেওয়ার পিছনের কারণ সেটা হচ্ছে যে তারেক রহমান খুব শীঘ্রই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন, এবং ফেরার পর তাকে যেন এই বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে সিকিউরিটি দিতে পারে, সেটার মোহরা এটা হইতে পারে। এবং সেখানে তারেক রহমান আগামী 5 দিনের মধ্যে ঢাকা এয়ারপোর্টে নামবেন, কালকেও হতে পারে অথবা 5 দিনের মধ্যেই হবে। এয়ারপোর্টে নামার পরে একটি বাংলাদেশের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে। তার জীবনের যেহেতু নিরাপত্তা তিনি হুমকি মনে করছেন, কোনো পাবলিক গ্যাদারিং এ ওনাকে এই মুহূর্তে দেওয়া হবে না। এটা সার্টেন টাইম পরে হয়তো তিনি পাবলিক গ্যাদারিং এ আসবেন। তা আপনারা নিশ্চিত থাকেন যে আমি যেটুকু খবর পেয়েছি, আর্মি, বিডিআর, আর্মি, বিজিবি এবং নৌবাহিনী, বিমান বাহিনী, তারা একটা যৌথ মহড়া করছে, মহড়া করে রেডি হয়েছে যে তিনি এয়ারপোর্টে আসলে তাকে হেলিকপ্টারে করে তার মানে মৃত্যু পথযাত্রী মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তিনি যদি সুস্থ হয়ে ফিরে আসেন, আমরা দোয়া করি আসুক। আর যদি তিনি বেঁচে না থাকেন, তিনি যদি সুস্থ হয়ে ফিরার না সম্ভাবনা থাকে, তাইলে তারেক রহমান দলীয় প্রধান তো অটোমেটিক হয়ে যাবেন বাই ডিফল্ট। তখন দলীয় প্রধান হিসাবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে, এবং তিনি একটু সময় বুঝে, সময় নিয়ে তারপরে তিনি মিটিং সিটিং এ যাবেন। আপাতত তিনি কোনো মিটিং সিটিং এ যাবেন না। এটা হলো আবার এই পর্যন্ত জানা। এটা হলো আপনার আলোচনার একটি পার্ট। তবে আমি যেটা মনে করি, বাংলাদেশে বিএনপি আগামী সরকার গঠন করবে কিনা, আগামী সরকার একটু যদি মাজু ভাই একটু যদি ইন্টারাপ্ট করি, এমনি আমরা সহজভাবে জানি যে লন্ডনের জায়গায় তার যে স্ট্যাটাস লন্ডনে, সেই জায়গা থেকেও আইনগত কিছু বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। সেটা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে উনি আসলে কি অবস্থা আছে, সেই স্ট্যাটাসটা কি, এবং দেশে গেলে সেটার আইনগত জায়গাগুলো কি হবে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত বলে রাখি, আমি কিন্তু একজন আইনজীবী, এই ব্রিটেনে একজন আইনজীবী। এখানে আমি কিন্তু 2010 সাল থেকে ইমিগ্রেশন আইনে প্র্যাকটিস করেছি। এখন আমি ইমিগ্রেশনের বাইরে অন্যান্য লতেও প্র্যাকটিস করি, কিন্তু একটা সময় ছিল 2016 সাল পর্যন্ত টানা শুধু ইমিগ্রেশন প্র্যাকটিসই করেছি। অর্থাৎ ইমিগ্রেশনের A to Z, ইমিগ্রেশনের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতগুলা বিষয় আছে, সবগুলা বিষয় আমি ডিল করার চেয়ে আপনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়।
এটা ব্রিটিশ পাসপোর্টের মতো। এই পাসপোর্ট দিয়ে আপনি বাংলাদেশ ছাড়া, অর্থাৎ যেই দেশের নাগরিক, যেই দেশে আপনার বিপদ, অর্থাৎ বাংলাদেশের বিপদ বলেই তো আপনি অ্যাসাইলাম নিয়েছেন, এখন আপনি এই 5 বছর যতদিন পর্যন্ত আপনার এই সমস্যাটা রয়েছে, আপনি প্রথম 5 বছর আপনি কোথাও যেতে পারবেন না। অর্থাৎ যাইতে পারবেন মানে কোথাও যাইতে বলতে নিজের দেশে যাইতে পারবেন না, অন্য সব জায়গায় আপনি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ইন্ডিয়াতেও যাইতে পারবেন, পাকিস্তান, আফগানিস্তান সেখানেও যাইতে পারবেন। কিন্তু বাংলাদেশের নাগরিক হইলে যেহেতু বাংলাদেশে আপনার জীবন খতরনাক হওয়ার সম্ভাবনা আছে, আপনি বাংলাদেশে যেতে পারবেন না। 5 বছর যখন হয়ে যায় তখন আপনাকে, তখন আর এই রেস্ট্রিকশনটা থাকে না, তখন আপনাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন দেয়। সেই ইনডেফিনিট লিভ টু রিমেইন আপনাকে 2 ভাবে দিতে পারে। এক দিতে পারে আপনার যদি আপনার দেশের পাসপোর্ট বানায়া থাকেন সেটার উপরে, অথবা আপনাকে দিতে পারে আপনার এই এখানকার যে ট্রাভেল ডকুমেন্ট, সেই ট্রাভেল ডকুমেন্টেই আপনাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন দিবে। যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন 1 বছর থাকার পর, অর্থাৎ আপনার গ্রান্ট হওয়ার 5 বছর, ইনডিফিনিট পাওয়ার 1 বছর, টোটাল 6 বছর। 6 বছর পরে আপনি যেই কোনো সময় চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করতে পারবেন। এটা হলো না, আপনি যখনই ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করবেন তখনই আপনি আপনার দেশে যাওয়ার যে এম্বার্গো ছিল, অর্থাৎ আপনি যে ধরেন বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশে যাইতে পারবেন না এই কথা ছিল, ব্রিটিশ হওয়ার পরে এটা আর থাকবে না। তখন এবার আপনি পুরো বিশ্ব যাইতে পারবেন। এখন তো আর আপনি বাংলাদেশের নাগরিক না, আপনি বাংলাদেশেও যাইতে পারবেন। আপনারা জানেন ব্লু অ্যান্ড হোয়াইট নামে একটি কোম্পানির ডাইরেক্টর ছিলেন তারেক রহমান। এই সাংবাদিক হাসান রহমান, আপনি সময় টেলিভিশন এবং বাংলাদেশের আরো কয়েকটা পত্রিকার সাংবাদিক হাসান রহমান একটা গবেষণা করে একটি তথ্য প্রকাশ করেছিলেন যে এই তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিভাবে দেখিয়েছেন? এই দেশের নিয়ম হলো, আপনি যদি কোনো কোম্পানি রেজিস্টার করতে চান, এই দেশের কোনো কোম্পানির ডাইরেক্টর হতে চান, সেখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হয়। ডিক্লারেশনটা কি? আপনার নাগরিকত্ব কোন দেশের, আপনার নাম কি, ডেট অফ বার্থ কত, অ্যাড্রেস কি। তো সেইখানে ব্লু অ্যান্ড হোয়াইট যে কি বলে যে কোম্পানি উনি রেজিস্ট্রি করেছিলেন, ওই কোম্পানির রেজিস্ট্রিতে সাংবাদিকেরা বের করে দেখেছেন, এখানে লেখা আছে যে তারেক রহমান সাহেব ওখানে ডিক্লারেশন দিয়েছেন যে আমি ব্রিটিশ নাগরিক। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট। এই দেশের যে কোনো কোম্পানির ডাইরেক্টরকে তার কোন দেশি নাগরিকত্ব আপনি কিন্তু নিজে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে অনলাইনে গুগলে টিপ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা এখনো কিন্তু আছে, এখনো অনলাইনে আছে। আপনি দেখেন এই ব্লু অ্যান্ড হোয়াইট যে কোম্পানি, এই কোম্পানির তিনি ডাইরেক্টর ছিলেন এবং ডাইরেক্টর হিসেবে তিনি ওখানে ডিক্লারেশন দিয়েছিলেন যে তিনি ব্রিটিশ নাগরিক। তো ব্রিটিশ নাগরিক হলে তাহলে বাংলাদেশ না, পৃথিবীর কোথাও যাইতে তার সমস্যা নেই। ব্রিটিশরা কোনো কোনো দেশে যাইতে ভিসা লাগে, আর বেশিরভাগ দেশে যাইতেই ব্রিটিশ সিটিজেনদের কোনো ভিসা লাগে না, মানে ওই ফুড এন্ট্রিও তাদেরকে দেয়। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের এখন যেটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে যে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয় তারপরেও কিন্তু তার বাংলাদেশি নাগরিকত্ব আছে। কেন আছে? বাংলাদেশের যে নাগরিকত্ব আইন, এই নাগরিকত্ব আইনে বলা আছে আপনি যদি আপনার পিতা মাতা অথবা দাদা দাদি কেউ একজন যদি বাংলাদেশে জন্মসূত্রের নাগরিক হয়ে থাকে, তাহলে আপনি যেই কোনো জায়গায় থাকেন না কেন আপনি বাংলাদেশের নাগরিক হইতে কোনো অসুবিধা নেই। তো তারেক রহমানের জন্ম বাংলাদেশে, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, তার মাতা পিতা দাদা দাদি সবাই বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনিও বাংলাদেশের নাগরিক। অর্থাৎ ব্রিটেনের আইনে দ্বৈত নাগরিকত্ব কোনো অসুবিধা নেই। অর্থাৎ ব্রিটেনে যদি আপনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন, আপনি বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবেন। এবং ইন্ডিয়াতে আবার এটা নাই। ইন্ডিয়াতে নিয়ম হচ্ছে আপনি যদি পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, সাথে সাথে ইন্ডিয়ান নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কথাটা বুঝছেন? কিন্তু বাংলাদেশের নিয়মটা হলো বাংলাদেশের নাগরিকত্ব থাকলে আপনি বিদেশি নাগরিকত্ব নিতে পারবেন। এবং ব্রিটেনও আপনার একাধিক নাগরিকত্ব থাকলেও তারা এটা নিয়ে কোনো সমস্যা করে না, তবে ডিক্লেয়ার করতে হয় কোনো কোনো জায়গায় প্রয়োজন হলে আপনার অন্য নাগরিকত্ব আছে কিনা। তারেক রহমান যদি আমরা ধরে নিই
যে সাংবাদিক হাসান রহমানের যে তথ্য ব্লু অ্যান্ড হোয়াইটে উনি যে স্টেটমেন্টটি ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়েছেন সেটি যদি সত্য ধরে নেই, সেই সূত্রে বলি তিনি ব্রিটিশ। তো ব্রিটিশ হলে এখন বাংলাদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে যদি তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যদি বাংলাদেশে যান, তাহলে তো স্বভাবত প্রশ্ন উঠবে যে তিনি যেই দলটি আগামীতে ক্ষমতায় আসবে সেই দলের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, মন্ত্রী হবেন, তিনি ব্রিটিশ হলে কি করে হবে? এই ভয়ে তিনি আর ব্রিটিশ পাসপোর্টটা নিয়ে বাংলাদেশে যেতে পারছেন না। তাহলে কি করতে হবে? উনি এখন বাংলাদেশি পাসপোর্ট করতে হবে। এখন আমার কাছে একটা কনফিউজিং যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে তিনি কেন বাংলাদেশের পাসপোর্ট নিতে পারছেন না? কারণ বাংলাদেশের পাসপোর্টের নিয়ম হলো পাসপোর্ট রেডি থাকে, শুধুমাত্র আপনার তথ্যটা ওখানে একটা ফেজের মধ্যে দিয়ে পাসপোর্টটা তৈরি করা হয়। একটা পাসপোর্ট তৈরি করতে, ভেরিফিকেশন করতে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটা পাসপোর্ট ডেলিভারি দিতে 5 থেকে 6 ঘন্টার ভিতরে কমপ্লিট করা সম্ভব। আর তারেক রহমানের কি পুলিশ ভেরিফিকেশন লাগবে?